নমস্কার। আগামী কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা নিউজ বাংলাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝখানে এসেছেন বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভবতোষ দাস মহাশয়। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ওনার সাথে কথা বলবো, জানবো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপট। প্রথমে আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, আগামী 19 এপ্রিল এবং 18 এপ্রিল 2 দফায় ত্রিপুরাতে নির্বাচন হচ্ছে। তো এই যে নির্বাচনের এবারে যে প্রস্তুতি, ভারতীয় জনতা পার্টি যেটা বিগত বিধানসভায় আমরা দেখেছিলাম, যেমন একটা স্লোগান ছিল চলো পাল্টাই, সেই স্লোগানকে সামনে রেখে মানুষের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছিল, যার ফলে আজকে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আইপিএফটি এবং বিজেপির জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে। এইবারের যে লোকসভা নির্বাচন, 1 বছরের মাথায় সেই নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আপনাদের কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন, বা আপনারা সাংগঠনিকভাবে, যেহেতু আপনি একজন জেলা নেতৃত্ব দিচ্ছেন, সেখানে সাংগঠনিক প্রক্রিয়া কিভাবে আপনারা করছেন? আমি যদি বলি প্রথমে যে আমি তো উত্তর ত্রিপুরা জেলার সভাপতি। উত্তর ত্রিপুরা জেলার সভাপতি হিসাবে আমাদের উত্তর ত্রিপুরাতে সংগঠনকে শক্তিশালী করাই আমার বিশেষ লক্ষ্য, এবং রাজ্য সভাপতির নির্দেশ অনুসারে আমরা উত্তর ত্রিপুরাতে 6টা বিধানসভা, কাঞ্চনপুর থেকে কদমতলা পর্যন্ত আমাদের 6টা বিধানসভা। 6টা বিধানসভাতেই আমাদের একদম পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, প্রাথমিক কমিটির সভাপতি, মণ্ডল কমিটি এবং আমাদের মোর্চার কমিটিগুলি আছে। প্রতিটি বিধানসভাতে একদম বুথ স্তর পর্যন্ত আমাদের মোর্চার কমিটি আছে, এবং আমাদের জেলা কমিটি, রাজ্য স্তরের যারা নেতৃত্ব আছেন সবাইকে নিয়ে আমরা আরও অন্তত 15 দিন আগেই আমাদের সেই সাংগঠনিক কাজকর্মগুলা আমরা সেরে ফেলেছি। প্রতি বুথে বুথে বুথের মিটিং, পৃষ্ঠা প্রমুখদের নিয়ে মিটিং, প্রাথমিক কমিটির মিটিং এবং শক্তি কেন্দ্র ভিত্তিক আমাদের সম্মেলন, এবং মণ্ডল স্তরে আপনারা দেখেছেন বিগত দিনে ত্রিপুরা রাজ্যের 60টা মণ্ডলেই 60টা বিধানসভাতেই একসাথে আমাদের কার্যক্রম হয়েছে। তো আমরা সেগুলি সব শেষ করে নিয়েছি। শেষ করে আমাদের কার্যকর্তারা, আমাদের পৃষ্ঠা প্রমুখরা বাড়ি বাড়ি সম্পর্ক করছেন। আমাদের শক্তি কেন্দ্র ভিত্তিক যারা দায়িত্বে আছেন তারা শক্তি কেন্দ্র ভিত্তিক সম্পর্ক করছেন। আমার জেলা স্তরে যারা আছেন, মোর্চার সভাপতি সহ আমার জেলা কমিটির যারা অফিস বেয়ারার্স আছেন, জেলা কমিটি আছে, সবাই মাঠে নেমে গিয়েছে। আচ্ছা, আপনাদের যে সরকারের সাথে যে জোট হিসাবে আইপিএফটি আছে, এখনো তো আছে আইপিএফটি, কিন্তু তারাও 2টি আসনে প্রার্থী দিয়েছে। সেই জায়গাতে আপনাদের সংগঠনের কি কোনো ধরনের বাধার সৃষ্টি হবে বলে মনে হচ্ছে আপনাদের? না, সেখানে তো আমরা যেমন উত্তর ত্রিপুরাতে আমাদের কাঞ্চনপুরে এসটি জনজাতি সম্প্রদায়ের বাস, পানিসাগরেও আছে, বাগবাসাতেও আছে, যুবরাজনগরেও আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বত্র মানুষ কিন্তু ত্রিপুরা রাজ্যে যে বিগত দিনে বামফ্রন্ট সরকারকে বিদায় দিয়েছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীজিকে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ একদম ভরসা করেছেন, ভারতীয় জনতা পার্টিকে একদম ভরসা করেছেন। আইপিএফটি আমাদের সাথে এসেছে, আইপিএফটিকে আমাদের সিট দেওয়া হয়েছে, জোট ধর্ম আমরা পালন করছি, এবং জনজাতি অঞ্চলে আমাদের সরকার যথেষ্ট কাজ করছে জনজাতিদের উন্নয়নের জন্য। এখন তারা 2টি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, কালকে তো ডামচড়াতেও আমরা প্রোগ্রাম করলাম, কাঞ্চনপুরেও কালকে প্রোগ্রাম করেছি। জনজাতি অংশের লোকজন ভারতীয় জনতা পার্টির দিকে ঝুঁকে আছে এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে, কারণ তারা বুঝছে যে আজকে যদি ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করতে হয়, ত্রিপুরা রাজ্যকে আর্থিকভাবে শক্তিশালী করতে হয়, আমাদের এডিসিকে যদি আর্থিকভাবে শক্তিশালী করতে হয়, সেখানে লেখাপড়া থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা করা। আপনি একটু আগে একটা কথা বলেছেন যে নরেন্দ্র মোদীকে ত্রিপুরার মানুষ খুব বিশ্বাস করেছে, সেই জন্য ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো ত্রিপুরা বিধানসভার আগেও কিন্তু বিজেপির পক্ষ থেকে একটা ভিশন ডকুমেন্টস দেওয়া হয়েছিল, যেখানে বেশ কিছু, বিশেষ করে যদি আমি বলি, যুবকদের কর্মসংস্থান, কর্মচারীদের 7ম বেতন কমিশন, এই ধরনের কিছু বিশেষ ছিল, প্রতিশ্রুতি ছিল। তো
আপনার আপনার কি মনে হয় যে এই বিগত 1 বছরের মধ্যে সেই প্রতিশ্রুতিগুলা আপনার সরকার করতে পেরেছে? আপনি চিন্তা করে দেখুন, আমরা তো দেখতেই পাচ্ছি যে আজকে কর্মচারীদের সপ্তম পে কমিশন সম্পর্কে বলা হয়েছিল। আমাদের প্রথম ক্যাবিনেট বৈঠকে আমাদের মুখ্যমন্ত্রী তা একটা টিম বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এটা তো সপ্তম বেতন কমিশন দেওয়া হয়নি, একটা পার্ট একটা দেওয়া হয়েছে, যেটা যতটুকু দেওয়ার কথা ছিল সেই জায়গায় তো দেওয়া হয়নি। তাছাড়া যেটা বিরোধীরা আজকে তুলছে আপনাদের, যেমন আপনারা বলেছিলেন 2000 টাকা ভাতা দেবেন, হ্যাঁ, মোবাইল স্মার্টফোন দেবেন বেকারদের, এ ধরনের অনেক কিছু প্রতিশ্রুতি ছিল। বিরোধীরা আজকে মাঠ দাপিয়ে সেই কথাগুলি বক্তব্যে আনছে। তো সে তাছাড়া পাশাপাশি আমি যদি আরেকটা কথা বলি, সে যে আপনাদের আসামের নেতৃত্ব ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একসময় বলেছিলেন যে যদি আমরা আমাদের প্রতিশ্রুতি পালন না করতে পারি তাহলে সামনের লোকসভা ভোটে আমাদেরকে ভোট দেবেন না। সেই ধরনের আমরা সেই ক্লিপিংসগুলো আমরা দেখেছি ওনার বক্তব্য। তো আপনার কি মনে হয় সেই প্রতিশ্রুতি মতো মানুষের কাছে সেটা পৌঁছেছে? মানুষ কি আপনাদেরকে এইবারও সেই গতবারের যে উন্মাদনা ছিল বিজেপিকে ভোট দেওয়ার, সেটা কি থাকবে আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই থাকবে, কারণ গ্রামের মানুষ বুঝে গেছে। দেখুন, মাত্র 1 বছর হয়েছে একটা সরকারের, মাত্র 1 বছর সময়। আমার মনে আছে 1993 সালে যখন বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যে এসেছিল, তখন অন্ততপক্ষে 3 বছর তারা উন্নয়নমূলক কাজকর্ম করতে পারেনি। কেন্দ্র দিচ্ছে না, দিল্লি দিচ্ছে না, এই সমস্ত তারা বলেছে, আটঘাট মাঠ গরম করেছে, আন্দোলন করেছে। কিন্তু আপনারা চিন্তা করে দেখুন, আজকে মানুষ দেখছে যে আমাদের সরকার আসার পরে মানুষের কিন্তু কোনো আন্দোলন করতে হচ্ছে না। মানুষের আজকে স্বচ্ছ ভারতের আঙ্গিনায় প্রতিটি পরিবারে আজকে আমরা শৌচালয়ের ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে কিন্তু আমরা বলছি যে এখানে কোনো রাজনীতি চলবে না, প্রতিটি পরিবারকে দিতে হবে। আপনারা বিদ্যুৎ দেখুন, বিগত দিনে এইভাবে দেওয়া হয়নি, কিন্তু আমাদের সরকার আসার পরে ত্রিপুরা রাজ্যের, আমার উত্তর ত্রিপুরার তো প্রায় প্রতিটি বুথে বুথেই প্রত্যেকের বাড়িতেই বিদ্যুৎ পৌঁছে গেছে, কিন্তু বিগত দিনে তা হয়নি। আজকে সাধারণ জনগণ কিন্তু কোনো নেতার বাড়িতে গিয়ে লাইন ধরতে হচ্ছে না, অটোমেটিক্যালি মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। কোনো বাড়িতে 15টা যদি বিদ্যুতের খুঁটি লাগে তাও দিয়ে দেওয়া হচ্ছে। মানে আমরা কি চাই যে এই যে ত্রিপুরা রাজ্যের প্রতিটি পরিবারে বিদ্যুতের সংযোগ দিতে হবে, এটা আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। আজকে দেখুন কৃষকদের জন্য কিভাবে 1750 টাকা কুইন্টাল ধান কিনা হচ্ছে। বিগত দিনে যে ধান 12 টাকা ছিল কিলো, 1200 টাকা কুইন্টাল, তারপরে কৃষকদেরকে বৎসরে 6000 টাকা করে দেওয়া হচ্ছে। আজকে গ্রামের সাধারণ মানুষ বুঝতে পারছেন যে 1 বছরের ভিতরে এতটুকু করেছে আমাদের সরকার, কিন্তু কোনো আন্দোলন, কোনো লড়াই সংগ্রাম করতে হয়নি। আমাদের সরকার দিয়ে দিচ্ছে সবাইকে, সেখানে সাধারণ মানুষকে নিয়ে কোনো ধরনের কোনো রাজনীতি করা হচ্ছে না। আমরা কি চাই? আমরা চাই ত্রিপুরা রাজ্যকে নিজের পায়ে কাড়া করতে। আচ্ছা, তার মধ্যে যদি আমরা যেটা দেখছি বর্তমানে, যারা বিগত নির্বাচনের আগে যারা বিজেপি হয়ে কাজ করেছেন এবং মানে আমরা বিজেপি বলতে যাদেরকে চিনতাম, আজকে সেই সব লোকরা বিজেপিরই বিরোধিতা করছেন কোনো না কোনোভাবে। আমরা যেহেতু আমরা মিডিয়াতে কাজ করছি, আমরা দেখছি বিভিন্ন মানুষের মন্তব্য শুনছি, অথচ এরাই ছিলেন একসময় বিজেপির মানে একদম ফোরফ্রন্টে। আজকে তাদের যে এই মনোভাবটা পরিবর্তন হয়েছে, এটার পিছনে কি কারণ বলে মনে হয়? আপনি তো একজন সংগঠনের মানুষ। না, বিজেপিতে যারা, আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গায় দেখছি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন বিভিন্ন জায়গায়। আমার উত্তর ত্রিপুরায় বলুন না যে বিজেপিতে দীর্ঘদিন থেকে আছেন এমন ব্যক্তিত্ব কংগ্রেসে যোগ দিয়েছেন। না, ত্রিপুরার ধর্মনগরে যদি নাও থাকে, বা আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিজেপি দল ছেড়ে আসছেন, সেটা নিউজ হচ্ছে, খবরে বেরিয়ে আসছে, কিন্তু হয়তো যাচ্ছেন না, কিন্তু তাদের মনের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে। সেটার পেছনে কি কারণ? না, এটা তো আমার জানা নেই, তবে উত্তর ত্রিপুরাতে এ ধরনের কোনো ঘটনা নেই। এবং প্রতিনিয়ত আমাদের ভারতীয় জনতা পার্টিতে সিপিএম পার্টি ছেড়ে, অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে, অনেক রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে প্রতিনিয়ত যোগদান করছেন। প্রত্যেক দিন, আজকেও যোগদান করেছেন, গতকালকেও করেছেন, কদমতলাতে করেছেন, ধর্মনগরে করেছেন, যুবরাজনগরে করেছেন, পানিসাগরে করেছেন, আমি কাঞ্চনপুরে গিয়েছিলাম, সেখানে অনেক লোক করেছেন, মুখ্যমন্ত্রী এসেছিলেন সেখানে। তো প্রতিনিয়ত আজকে মানুষ একদম, আমরা দেখেছি যে বুথের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলা
3জন 4জন মানুষ নিয়েও একটা সভা করতে পারছে না। আজকে আপনারা চিন্তা করে দেখুন, উত্তর ত্রিপুরাতে কোনো বড় সভা ওরা করতে পারছে না। আজকে সিপিএম পার্টি এত অহংকার ছিল, 56টা গণসংগঠন, কিন্তু আজকে কোথায় গেল? নাই, তারা তো কোনো সভা করতে পারছে না। আপনাদের মানে বিরোধী দল হিসাবে আপনারা কাকে দেখছেন এখন? বিরোধী দল তো হিসাবে আসলে সত্যি কথা বলতে গেলে মাঠে ময়দানে তো আমরা খুঁজেই পাচ্ছি না। আচ্ছা। মাঠে ময়দানে তো কোনো বিরোধী আমরা খুঁজেই পাচ্ছি না। বিরোধী দল কাকে দেখবো? খুঁজেই পাচ্ছি না। প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিছুদিন না, আগে না, ওটা- ধর্মনগরে এসেছিলেন, উনি তো বললেন যে ত্রিপুরার এই 2টা সিট কংগ্রেস নিশ্চিত জয়লাভ করছে। তো সেই ব্যাপারে আপনার কি মতামত? না, না, আসলে সত্যি কথা বলতে গেলে আমরা তো প্রোগ্রাম নিয়ে সারাদিনই ব্যস্ত। শুনেছি উনি নাকি এসেছিলেন, কিন্তু সেখানে তো লোকজন যায় নাই, লোকজন তো হয় না, কেন যাবে? আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর ত্রিপুরা রাজ্যের মানুষ একটা স্বাধীনতা উপলব্ধি করছেন, যে একটা স্বাধীনতা পেয়েছি। ঠিক এইভাবে মানুষ আজকে আনন্দ উপভোগ করছেন, একটা উৎসবের মিজাজে। মানুষের কোনো টেনশন নেই, কেন যাবেন মানুষ? আজকে ভারতীয় জনতা পার্টি সরকারে এসেছে, মানুষ, আমরা কিন্তু মানুষদেরকে নিয়ে রাজনীতি করছি না, সাধারণ মানুষকে নিয়ে আমরা রাজনীতি করছি না। আমরা কি চাইছি? প্রতিটি পরিবারের উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই আমাদের মন্ত্র। তা আমরা তো সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করব না। আমরা চাইব ত্রিপুরা রাজ্য যাতে আগামী দিনে ভারতবর্ষের মধ্যে একটা শক্তিশালী রাজ্য হিসাবে উঠে আসে, তার জন্য আমরা সবাই মিলে কাজ করছি। ত্রিপুরাবাসী সবাই কাজ করছেন বর্তমানে, এই মানসিকতা নিয়ে সবাই কাজ করছেন। জনগণের মধ্যে এই প্রতিক্রিয়া আছে যে না, আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে আমাদের দাঁড় করাতেই হবে। কত আমরা দিল্লির দিকে চেয়ে বসে থাকবো, কত আমরা অন্য রাজ্যের দিকে চেয়ে বসে থাকবো? আমাদের পায়ে আমাদেরকে দাঁড়াতে হবে। এই লক্ষ্য নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি সংগঠন কাজ করছে। এখন ত্রিপুরা রাজ্যের জনগণও কাজ করছেন, আমাদেরকে যথেষ্ট সাহায্য করছেন এবং উৎসাহ দিচ্ছেন যে করুন দাদা, এইভাবেই আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে শক্তিশালী করতে হবে। এটাই হচ্ছে। আচ্ছা, ভারতবর্ষের দিকে যদি আমি একটু তাকাই, ত্রিপুরা ছেড়ে যদি আমরা যাই, যেহেতু লোকসভা নির্বাচন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সমীক্ষা প্রকাশিত হচ্ছে। ভোটের আগে হয় বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সংস্থা থেকে তারা সমীক্ষা প্রকাশ করে। তো এই সমীক্ষাতে দেখা গেছে বিভিন্ন জায়গাতে বিজেপির বেশ কিছু সিট কমছে। তো এই যে 5 বছরের মোদী সরকারের যে প্রতিশ্রুতি ছিল, সেটা পূর্ণ না হওয়ার কারণেই কি এই সিট কমার একটা ট্রেন্ড, আপনার কি মনে হয়? আমি তো সত্যি কথা বলতে গেলে আমরা তো সেটা বুঝছি না। আমরা তো ভাবছি এবার ভারতীয় জনতা পার্টি আরো বেশি সংখ্যায় আসন নিয়ে দিল্লিতে ক্ষমতায় আসবে। আমাদের তো টার্গেট 400 পার, এবার মোদী সরকার 400 পার, 400-র উপর। 400। ত্রিপুরার 2টা সিট সম্পর্কে আপনার কি ধারণা? না, না, আমরা একদম ত্রিপুরা রাজ্যের মানুষ এবার একদম দুহাত ভরে দেবেন আমাদেরকে, না, আপনি চিন্তা নেই। আপনি একজন দলের মানে সক্রিয় কর্মী, সেই হিসাবে হয়তো আপনি সেই কথাটা বলছেন, আপনার দল কোনোদিন হারতে চাইবেন না, কিন্তু সেই সমীকরণটা কোন জায়গায় মনে হয় আপনার? যদি ডান ভোটগুলা যদি ভাগ হয়, সেই ক্ষেত্রে কি মনে হয় যে বিজেপি খুব সহজভাবে জয়টা ছিনিয়ে আনতে পারবে? কারণ এখানে আপনাদের ভোটের ভাগিদার কিন্তু আইপিএফটিও আছে, কংগ্রেস আছে, তো বাকি তো সিপিএম আছে। তো ডানপন্থী ভোট যদি আমি বলি, সিপিএম বাদ দিলে সেই ডানপন্থী ভোটটা কিন্তু 3টা ভাগ হচ্ছে। সেই সমীকরণ দিয়ে কিভাবে মনে হচ্ছে যে আপনারা খুব সহজে বেরিয়ে আসতে পারবেন? আপনারা ভাবছেন ডানপন্থী ভোট ভাগ হবে, সমীকরণ হবে, আর আমরা কি ভাবছি জানেন? আমরা ভাবছি সিপিএম পার্টির ভোট কংগ্রেস পার্টির ভোট একই ভোট। হ্যাঁ, এটা হতেই পারে, তাদের ভোট একই ভোট। বিজেপির সাথে তাদের কোনো ধরনের কোনো চলেই না। তাদের ভোট এক ভোট, সিপিএম এর ভোট হয়তো বা কিছু ভোট আছে, সিপিএম পার্টির লিডাররা হয়তো বা কংগ্রেসের ট্রান্সফার করে দেবে। কংগ্রেস চাইবে সিপিএম এর ভালো, সিপিএম চাইবে কংগ্রেসের ভালো, এই কিছু ভোট নিয়ে তারা খেলানেলা করবে। কিন্তু আসলে ভারতীয় জনতা পার্টির সাথে তারা টক্কর দিতে পারবে না। কেন আমি বলছি দেখুন, এটার একটা যুক্তি আছে। আমাদের যে বুথ স্তরের যে সংগঠন আছে, পান্না প্রমুখ থেকে শুরু করে বুথ স্তর, আমরা তো প্রতিনিয়ত আজকে এই নির্বাচনের পর থেকেই আমরা কিন্তু আমাদের বুথের মিটিং শুরু করে দিয়েছি। আমরা কিন্তু আমাদের যে সাংগঠনিক বৈঠক, আমরা কিন্তু সেটা বাদ দিইনি যে নির্বাচন চলে গেছে এবার আমরা সাংগঠনিক বৈঠক বাদ দিয়ে দেবো, আমরা কিন্তু সেটা নাই। আজকে বুথ স্তরে আমাদের যে মিটিং হয়েছে পান্না প্রমুখদেরকে নিয়ে, সেখানে বুথ স্তরীয় যত কার্যকর্তা আছে সবাইকে নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সাধারণ অংশের মানুষকেও আমরা বুথে ডেকে এনে আমরা সেখানে সম্মেলন করেছি। আমরা বুথে যত ভোটার আছেন সবাই আমরা হিসাব নিকেশ করে দেখেছি যে প্রতিটি বুথেই
আজকে কংগ্রেস বলতে তো আমরা কোনো জায়গায় যেমন পাই না, সিপিএমও যদি থেকে থাকে তাহলে তো তাদের তো কোনো ধরনের কোনো সাংগঠনিক কাজকর্ম আমাদের চোখে পড়েনি, কিন্তু বুথে আমরা কিন্তু বুথ দিয়ে হিসাব করি, আমরা জেলাতে বসে হিসাব করি না, আমরা বুথ দিয়ে হিসাব করি। তো বুথ দিয়ে আমরা দেখেছি যে প্রতি বুথেই আমাদের প্রতি মানুষের এত ভালোবাসা, এত সমর্থন, এবং মানুষ আমাদেরকে খুব সমর্থন করছেন, মানুষ খুব খুশি, বুথের মানুষ প্রচণ্ড খুশি। আগে নেতাদের বাড়িতে গিয়ে লাইন দিতে হতো, বর্তমানে সাধারণ মানুষকে নেতাদের বাড়িতে এসে লাইন দিতে হয় না, যে আমার একটা শৌচালয় লাগে, আমার একটা ঘর লাগে, আমার বিদ্যুতের খুঁটি লাগে, মানুষের কিন্তু লাইন দিতে হয় না। কিন্তু আমরা আমরা যারা আমরা মিডিয়ার সাথে যারা জড়িত আছি, আমরা তো সাধারণ মানুষের কথাও শুনি, বড় মানুষের কথাও, সবার কথাই আমরা শুনি। কিন্তু গ্রামে গঞ্জে এখন দেখা যাচ্ছে যে একটা সমস্যা সবার মনের মধ্যে, সেটা হচ্ছে যে টাকা নেই, টাকা পয়সা নেই। হ্যাঁ, তো টাকা নেই, এটার পিছনে একটা কারণ আমরা আমরা যেটা সবাই তো জানি যে রেগার কাজ বন্ধ ছিল। হ্যাঁ, তো এই যে টাকা নেই এই কথাটা, এটার পিছনে হঠাৎ করে এই যে 1 বছরের মধ্যেই সেই কথাটা মানুষের হাতে টাকা নেই, এটার সম্পর্কে আপনি কি বলবেন? অনেক ব্যবসায়ীরা বলছেন, ছোট ছোট ব্যবসায়ীরা বলছেন এইভাবে ব্যবসা চললে আমরা তো কিছুদিন পর আর আমরা খেতেই পারবো না। ওটা দেখুন কিছু চক্রান্ত আছে, সেটা কিছু চক্রান্তকারী চক্রান্ত করে বলছে, আসলে সেটা ঠিক নয়। রেগার কাজ, রেগার পেমেন্ট বিগত 15 দিন আগে আমাদের সরকার বকেয়া যে রেগার পেমেন্ট সবগুলো দিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনের পরেও আবার রেগার কাজ ঠিক মতো শুরু হবে। সরকার হয়েছে 1 বছর হয়েছে, আপনারা চিন্তা করে দেখুন এতগুলো কাজ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, এত তাড়াতাড়ি কি সবগুলো গুছিয়ে কাজ করা সম্ভব? কিন্তু বিজেপি সরকার, আজকে আমাদের মুখ্যমন্ত্রী এত অ্যাক্টিভ, প্রতিদিন অন্তত 18 ঘন্টা কাজ করেন। কিসের জন্য কাজ করেন? ত্রিপুরাকে দাঁড় করানোর জন্য, ত্রিপুরার মানুষ যাতে আগামী দিনে শক্তিশালী হতে পারে, আর্থিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব দিক থেকে, তার জন্য কাজ করছেন। আমরা যারা দলীয় কার্যকর্তা আছি, সৈনিক আছি, আমরাও কাজ করছি। আসলে একটা চক্রান্ত আছে, কিছু চক্রান্ত আছে। আমরা বিগত জোট আমলে দেখেছি যে সিপিএম পার্টি অনেক চক্রান্ত করেছে, চক্রান্ত করে কংগ্রেস পার্টিকে সেই সময় ওরা পরাস্ত করেছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা সংগঠন ভিত্তিক দল, সেই চক্রান্ত করে আজকে ত্রিপুরা রাজ্যকে বিভ্রান্ত করা যাবে না, করতে পারবেও না, এটা আমাদের বিশ্বাস, এবং এটা আমরা করতে দেবও না। আমরা মানুষের পাশে আছি, আমরা মানুষের জন্য কাজ করব। আচ্ছা, আপনাদের যে সরকারের যে মন্ত্রিসভার সদস্যরা আছে, তাদের উপরে মুখ্যমন্ত্রীর কতটুকু আস্থা আছে বলে আপনার মনে হয়? না না, আস্থা আছে সবার কাছে, নিশ্চয়ই আছে, আস্থা আছে। আমাদের যারা মন্ত্রী আছেন সবাই ভালো কাজ করছেন, সবাই সময় দিচ্ছেন, কিন্তু থাকবে না কেন? কিছুদিন আগে বনমালীপুরে একটি জনসভার মানে একটি সভার মধ্যে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, সেটা আপনি শুনেছেন কিনা জানি না, তো আমরা দেখেছি সেটার ফুটেজ, যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি প্রথমবার এসছেন, বিধায়ক হয়েছেন, প্রথমবার এসছেন, দলের সভাপতি হয়েছেন প্রথমবার এসে, তারপরে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন প্রথমবার। সেটা দেখে অনেকের হিংসা হয়েছে, এবং যারা এই হিংসা করছে তারা আসলে কোনোদিনে কিচ্ছু করতে পারেনি। তারা তারা কি ডিম পেরেছে এতদিন, এ ধরনের একটা বক্তব্য উনি তুলে ধরেছিলেন। মানে উনি মন্ত্রিসভার সদস্যদের সম্পর্কেই কথাগুলি বলেছেন, এটাই বোঝা গেছে সেই কথার ইয়েতে। সেই জন্য আমি বললাম যে এই কথার পেছনে কি কারণ, উনি কেন এই ধরনের বক্তব্য তুলে ধরলেন? বিগত বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের থেকে অনেক ধরনের আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ করা হয়েছিল। উনি নতুন এসছেন, সেটা কিন্তু বিরোধীদের থেকে, আমার বিজেপি পার্টি থেকে। উনি নতুন এসছেন, নতুন মানুষ, রাজনীতি করতে পারবেন কিনা, সেই কথার উত্তর হয়তো উনি দিয়েছেন, আমার জানা নেই ঠিক। কিন্তু সেটা হচ্ছে বিরোধীরা যে ওনাকে নিয়ে যেসব কথা বলেছিল সেটার উত্তর উনি দিয়েছেন। আমার নিজের মন্ত্রিসভার নিয়ে কথা বলবেন কেন? মন্ত্রিসভা তো নিজের, সেটা বিজেপি পার্টির মন্ত্রিসভা, বিজেপি দলের সরকার, বিজেপির মন্ত্রিসভা, সেটা মানুষ বলবে কেউ হয়তো করেছে। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি যেহেতু সংগঠনের সাথে জড়িত, আরএসএস একটা সংগঠন আছে, আরএসএস এবং বিজেপির মধ্যে সম্পর্কটা কি? দেখুন, আমি নিজে একজন সংঘের স্বয়ংসেবক। 1989 সাল থেকে আমি সংঘের স্বয়ংসেবক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এমন একটা অরাজনৈতিক সামাজিক সংস্থা যা সারা বিশ্বের মধ্যে এখন সবচেয়ে অরাজনৈতিক সামাজিক সংগঠন। এখানে কিন্তু ব্যক্তি নির্মাণ হয়,
মানুষকে ভালো উপদেশ দেওয়া হয়, শাখা হয় ভোরবেলা, ভারত মাতার প্রতি শ্রদ্ধা করা, ভারত মাতাকে কীভাবে আগামী দিনে বিশ্বগুরু বানানো যায়, কিভাবে সমাজে মানুষের সাথে সম্পর্ক করা যায়, সমাজে যাতে মানুষের মধ্যে বিভেদ না থাকে, তা নিয়ে মানুষের চরিত্র গঠন, ব্যক্তি নির্মাণ করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে যারা রাজনীতিতে আসে তারা সবসময় ভালো কাজ করে। যেমন ধরুন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, উনিও সংঘের ওটিসি ট্রেন। আপনারা দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি অবজারভার আছেন সুনীল দেওদর্জি, উনি সংঘের প্রচারক ছিলেন, বর্তমানে রাজনীতিতে আছেন। আমরাও ছোটবেলা থেকে সংঘের শাখাতে যেতাম, সংঘের কাজ করেছি। বর্তমানে আমার ভারতীয় জনতা পার্টিতে এসেছি, ভারতীয় জনতা পার্টিতে কাজ করছি। তো ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, যে দল দেশ প্রথম পার্টি, আগে দেশ, তারপরে দল, তারপরে নিজে। তো এই যে আমাদের যে আদর্শ, সেই আদর্শে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে আমাদের দলের আদর্শটা অনেকটা মিলে যায়। তাই মানুষ ভাবে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বোধহয় বিজেপিকে কন্ট্রোল করে। সেইরকম কিন্তু কিছু না, সেইরকম কিছু না। আমি সংঘের স্বয়ংসেবক, সংঘের যে সময় বৈঠক হয়, সংঘের প্রোগ্রাম হয়, স্বয়ংসেবক হিসাবে আমাকেও ডাকা হয়, আমিও সেখানে যাই। সংঘের অনেক প্রোগ্রামে আমিও যাই। আমার যারা স্বয়ংসেবক আছে সবাই সংঘর যারা মানে সদস্য, তারা কি সরাসরি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত হতে পারে? কেউ যদি চিন্তা করে যে না আমি রাজনীতির সাথে জড়িত হব, হতে পারে। আমি রাজনীতির সাথে জড়িত হয়েছি। আমরা যখন সংঘের কাজ করতাম, তারপরে আমাকে যখন ভারতীয় জনতা পার্টি থেকে, আমাদের তখন যুব নেতৃত্বে ছিলেন তমাল দেব, উনি বলেছেন যে তুমি ভাই বিজেপির কাজ করো, এসো চলো। আমার মনে হয়েছে আমিও এসেছি। ঠিক এইভাবে ত্রিপুরা রাজ্যে অনেক স্বয়ংসেবক যারা আছে আজকে ভারতীয় জনতা পার্টিতে কাজ করছে। আমরা এতক্ষণ কথা বললাম বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভবতোষ দাস মহাশয়ের সাথে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি আবার বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে। তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই-টিকেটিং কাউন্টার। ফিরে এলাম বিরতির পর। আমার সাথে আছেন বিজেপির
ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভবতোষ দাস মহাশয়। আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমরা সংঘ নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। তো এবার সংঘ এবং বিজেপি মোটামুটি একে অপরের সাথে একটা সম্পর্ক আছে, সেটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি বোঝা যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের ভারতবর্ষে যে মুসলিম সম্প্রদায় যারা আছেন, তারা আরএসএস হিন্দুবাদী সংগঠন বলে তারা বিজেপিকে সমর্থন করতে চাইছে না, বা তাদের একটা ভয়। সেই ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, মুসলমান সমাজ পুরাপুরি বুঝে গিয়েছে যে বিগত দিনে কংগ্রেস পার্টি মুসলমান সমাজকে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে, কমিউনিস্ট পার্টি মুসলমান সমাজকে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। আর আমাদের প্রধানমন্ত্রী কি বলেছেন? সবকা সাথ সবকা বিকাশ। আজকে একটা রাস্তা হবে, সেই দিকে কারা হাঁটবে? শুধু কি হিন্দুরা হাঁটবে? দেশের সম্পূর্ণ অংশের মানুষ সেই রাস্তা দিয়ে হাঁটবে। আজকে গড় আসছে, আজকে শৌচালয় থেকে শুরু করে বিদ্যুৎ সবকিছু আজকে কি শুধু হিন্দু সম্প্রদায়কে দেওয়া হচ্ছে? সবাইকে দেওয়া হচ্ছে। মানে সবকা সাথ সবকা বিকাশ। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। ভারতবর্ষের যত লোক আছেন, মোদীজি যখন সম্বোধন করেন তখন 130 কোটি ভারতবাসীকে নিয়ে সম্বোধন করেন। উনি কিন্তু কোনো সমাজকে আলাদা করে বলেন না, 130 কোটি ভারতবাসীকেই সম্বোধন করে উনি কথা বলেন। 130 কোটি ভারতবাসীরই উন্নয়ন চান। আমাদের মুখ্যমন্ত্রী যখন কথা বলেন 37 লক্ষ ত্রিপুরাবাসীর কে সম্বোধন করেই উনি কথা বলেন। তো মুসলমান সমাজ আজকে সেটা বুঝে গিয়েছে যে এটা হচ্ছে বিরোধীদের বার্তা। বিগত বিধানসভা নির্বাচনের আগে কমিউনিস্ট পার্টিরা যেভাবে মুসলমান সমাজকে ভয়ভীতি দেখিয়েছিল, আজকে মুসলমান সমাজের মানুষ বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাতে আসার পরে আসলে সেগুলি সিপিএম পার্টি ত্রিপুরা রাজ্যের মুসলমান সমাজকে ভুল বুঝিয়েছিল, সেগুলো বুঝতে পেরেছেন। তার জন্য আজকে মুসলমান সমাজের মানুষ আজকে উত্তর ত্রিপুরাতেই বলেন, একদম কাঞ্চনপুর থেকে কদমতলা পর্যন্ত আজকে যাকে যাকে লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন। আচ্ছা, আপনাদের দলের একজন সক্রিয় কর্মী ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্যের সহসভাপতি সুবল ভৌমিক। কিছুদিন আগে উনি কংগ্রেস দলে যোগ দিয়েছেন। উনি বিজেপি ছাড়াতে আপনার কি মনে হয় যে বিজেপির কোনো ক্ষতি হবে, বা আগামী ভোটে এটার কোনো প্রতিফলন ঘটবে বলে মনে হয় আপনার? না, সেটা কোনো ক্ষতি হবে না। কারণ উনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন, তার আগে উনি গ্রামীণ কংগ্রেস করেছেন, তার আগে মমতা ব্যানার্জির সাথেও দেখছি আমরা উনি সম্পর্ক করেছিলেন। তো অনেকবারই উনি দল বদল করেছেন, ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন। তো রাজনীতিতে যে ধৈর্যের দরকার তিনি সেই ধৈর্য হয়তো হারিয়ে ফেলেছেন, তার জন্য উনি আবার কংগ্রেসে চলে গিয়েছেন। তার জন্য আমাদের দলের কোনো ক্ষতি হবে না। আপনার এই উত্তর ত্রিপুরাতে ওনার সংগঠনের কোনো লোক কি ওনার সাথে কংগ্রেসে যোগ দিয়েছে? এ ধরনের কোনো কিছু নেই? নেই। আচ্ছা, এবার আবার আসি, যেহেতু সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি পূর্ব ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হয়েছেন রেবতী ত্রিপুরা। রেবতী ত্রিপুরা জয়ের ব্যাপারে উনি যেখানে যাচ্ছেন হয়তোবা সেই কিছু প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে ওনাকে, বা জনগণের কাছ থেকে সেগুলি উঠে আসছে যে আপনাদের প্রতিশ্রুতি, সেটা আমরা প্রায় সময় দেখছি বিরোধীরা সেটা নিয়েই মাঠে ময়দান কাঁপাচ্ছেন। বিগত দিনের প্রতিশ্রুতি কোনো জায়গায় এখন পর্যন্ত পালন হয়নি, এ ধরনের তারা ওদের বক্তব্য। আমরা যেমন বলেছিলাম আপনাদের প্রতিশ্রুতি ভীষণ ডকুমেন্টে ছিল, এরকম ভাতার ব্যাপার ছিল, তারপরে ওই যে বললাম স্মার্টফোন, এগুলির ব্যাপার ছিল। সেই দিক দিয়ে আপনারা কতটুকু সফল হতে পেরেছেন এখন পর্যন্ত মনে হয়? দেখুন, সরকার হয়েছে 1 বছর হয়েছে। বিগত যে বামফ্রন্ট সরকার ছিল তারা ত্রিপুরা রাজ্যকে একদম আর্থিকভাবে দেউলিয়া করে তারা রেখে গিয়েছে। তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী যে ভাতার কথা বলেছেন, 700 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে। তারপরে দেখুন এখানে আছে যে দৃষ্টিহীনদের ভাতা 1500 টাকা করা হয়েছে। 4 লক্ষেরও বেশি ভাতা প্রাপকরা উপকৃত হয়েছেন, এবং আগামী দিনে সেটা লক্ষ্য হচ্ছে সেটা 2000 টাকা করা হবে। তো আজকে 1 বছরের ভিতরে আজকে আমাদের সরকার করলো, কিন্তু তা নিয়ে তো কোনো আন্দোলন করতে হয়নি ত্রিপুরা রাজ্যবাসীকে। আমাদের সরকার
ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন এবং কাজ করবেন। কিছু কিছু অভিযোগ উঠে এসছে যে আপনারা নাকি পুরাতন ভাতাগুলো অনেকগুলি কেটে দিয়েছেন, সেটা কি সত্যি? না, সেটা সত্যি না। কিন্তু আপনি বলুন যে একজনের বয়স 40 বছর, সে পাচ্ছে বয়স্ক ভাতা, একজন গরিব বয়স্ক মানুষকে ভাতা না দিয়ে একজন কমিউনিস্ট পার্টির ক্যাডার পাচ্ছেন সেই বয়স্ক ভাতা। আপনারা কিছুদিন আগে লক্ষ্য করেছেন একজন লোক বিধবা ভাতা নিচ্ছেন। হ্যাঁ, সেটা সাবরুমের দুইজন। হ্যাঁ, তারা বিধবা ভাতা নিচ্ছেন। তো সেই ভাতাগুলি কি কাটা হবে না বলুন? সেগুলো সাধারণ মানুষের প্রাপ্য, গরিব মানুষের প্রাপ্য, সেই বয়স্ক ব্যক্তিরা পাচ্ছেন না, তো সেগুলো তো কাটতে হবে, ভাতা প্রাপকদেরকে ভাতা দিতে হবে। তো এই অবৈধ যে ভাতাগুলো আছে সেগুলো নিয়ে তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু কোনো লোকেরই ভাতা কাটা হবে না। আচ্ছা, বিগত বিধানসভা যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমরা আপনার যে ইয়ের মধ্যে ছয়টা আপনার বিধানসভা আছে, যেটার দায়িত্বে আপনি আছেন, তো সেখানে জয়লাভ করেছিল ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর, পেচারতলটা আপনার পেচারতল, কাঞ্চনপুর, বাকি কুর্তি, কদমতলা, বাগবাসা, সেখানে বিরোধীরা জয়ী হয়। তো এইবারে কি মনে হচ্ছে যে ভোটের সেই রেশিওটা আপনার সেখানে আগের থেকে ভালো হবে? না না, অনেক ভালো। বিগত দিনে দেখুন, বিধানসভা নির্বাচনের আগে আমি বলেছি যে মুসলমান সমাজকে বোঝানো হয়েছিল যে বিজেপি আসলে পরে তোমাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না, বুরকা পড়তে দেওয়া হবে না, তোমাদেরকে ধর্মাচরণ করতে দেওয়া হবে না। এইভাবে মুসলমান সমাজকে ভুল বুঝিয়েছিল এই কমিউনিস্ট পার্টি। তো আজকে মুসলমান সমাজ কিন্তু সেই জায়গাতে নেই। প্রতিনিয়ত তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন এবং বলছেন যে আমরা এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব। সবাই বলছেন। বিগত দিনে যেটা হয়েছিল কদমতলাতে আমরা দেখেছি, যেটা হয়েছিল বাগবাসাতে, যেটা হয়েছিল যুবরাজনগরে, সেই মাইনরিটি অংশের লোকজনের ভোটগুলো আমরা সেভাবে পাইনি, আমরা দেখেছিলাম। কিন্তু এইবার সেটা থাকবে না, এইবার সবাই আমাদেরকে ভোট দেবে বলেছে। আমরা যেখানে যাচ্ছি সাড়া পাচ্ছি। আমরা দেখেছি বিগত দিনে চুরাইবাড়ি বা ওই এলাকায় অনেক মুসলিমরা আইপিএফটিতে যোগ দিয়েছেন। হ্যাঁ, বেশ কিছু আইপিএফটিতে যোগ দিয়েছেন। তো যেহেতু আইপিএফটি এই বর্তমানে আপনাদের সাথে বিরোধিতা করছে, মাঠে ওরা প্রার্থী দিয়েছে, সেই ক্ষেত্রে কি সেটার কোনো এফেক্ট হবে না বলে মনে হয়? না, সেটা তো আমাদের নজরে পড়ছে না। অনেকেই ভারতীয় জনতা পার্টিতে আবার যোগদান করছে এবং সাধারণ অংশের মানুষ যারা কমিউনিস্ট পার্টিতে ছিলেন বিগত নির্বাচনের পূর্বে যারা কমিউনিস্ট পার্টিতে ছিলেন, কমিউনিস্ট পার্টিকে ভোট দিয়েছেন, তারা তো বর্তমানে সবাই ভারতীয় জনতা পার্টিতে আসছেন। কারণ তারা তো বুঝে গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার কি চাইছে, যে সেখানে গ্রামের সাধারণ মানুষের সাথে কোনো ধরনের কোনো দলবাজি হচ্ছে না। একটা গড় পেতে হলে সেখানে দলবাজি হচ্ছে না, কারেন্ট পেতে গেলে সেখানে দলবাজি হচ্ছে না। তো তারা এই কমিউনিস্ট পার্টিতে থেকে লাভ কি? তাই সবাই চলে আসছেন আজকে বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে আসছেন সবাই। একদম প্রতিটি বুথে মানুষ একদম পরিষ্কার হয়ে ভারতীয় জনতা পার্টিতে চলে আসছে। বর্তমানে যে আপনাদের সংগঠন যেভাবে সাজানো আছে, এই সংগঠনের কি কোনো পরিবর্তন এরকম হওয়ার সম্ভাবনা আছে আগামী দিনে? যে ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী এখন আছেন, আপনার দলের সভাপতি, এরকম কোনো পরিবর্তন পরিকল্পনা আপনাদের কি আছে? সেটা আমার জানা নেই, কিন্তু আমাদের তো 3 বছর পরে আমাদের সংগঠনে, যেমন আমি জেলার সভাপতি আছি, আগামী দিনে আমাকে কি দায়িত্ব দেওয়া হবে আমি বলতে পারবো না। দল যা সিদ্ধান্ত নেবে ঠিক সেইভাবে আমাদের সংগঠনের একদম বুস্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত 3 বছর পরে দায়িত্ব দেওয়া হয়। কাউকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, কাউকে সভাপতি করা হয়, কাউকে জেনারেল সেক্রেটারি করা হয়, কাউকে সদস্য করা হয়। ঠিক এইভাবে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। তো দল সেটা সিদ্ধান্ত নেয়, দল সিদ্ধান্ত করে সুন্দরভাবে আমরা সবাই মিলে কাজ করি। বিরোধীরা একটা অভিযোগ তুলছেন এই কিছুদিন ধরে, এবং আমরাও দেখলাম যে বিরোধীদের বিভিন্ন সমাবেশে বা মানে তারা যে নির্বাচনী সভা করছেন সেখানে তারা আক্রান্ত হচ্ছেন। যেমন করবুকে গতকালকেও সম্ভবত জিতেন চৌধুরীর উপর হামলা হয়েছে, যদিও অভিযোগ উঠছে আইপিএফটি হামলা করেছে। তো আইপিএফটি তো আপনাদের শরিক দল, এখনো আপনাদের শরিক দল, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সেটা আপনাদের উপরে বর্তাবে কিছুটা হলেও। তো সেটা সম্পর্কে আপনি কি বলবেন?
সে বিষয়টা নিয়ে করবুকের ব্যাপারটা নিয়ে আমার জানা নেই, তবে উত্তর ত্রিপুরাতে তো এই ধরনের কোনো ঘটনা নেই। না, উত্তর ত্রিপুরাতে হয়নি। ওদের অভিযোগ আছে ত্রিপুরার বিভিন্ন জায়গায় এইভাবে তাদের উপর হামলা হচ্ছে। দেখুন, আমরা এই সমস্ত অনেক জায়গায় দেখেছি 3 তারিখের পরে কমিউনিস্ট পার্টি থেকেই অনেক লোক কমিউনিস্ট পার্টির নেতৃত্বের উপর আক্রমণ করেছে। আমরা প্রমাণ পেয়েছি, ফেসবুকেও দেখেছি। কমিউনিস্ট পার্টিতে ছিল, যুবক ছিল, যেমন চাকরির প্রতিশ্রুতি কোনো নেতৃত্ব দিয়েছিলেন, তো বিজেপি আসার পরে সে তো একটা স্বাধীনতা পেয়ে গেছে, তো সে আক্রমণ করে বসেছে কমিউনিস্ট পার্টির নেতৃত্বের উপরে। আর দুষ্টা চলে আসছে কার উপর? ভারতীয় জনতা পার্টির উপর। আমরা সেটা পেয়েছি বিগত বিধানসভা নির্বাচনে। দেখুন, এইবার ভারতীয় জনতা পার্টি আসার পরে বলুন ত্রিপুরা রাজ্যে কোনো রাজনৈতিক বলি হয়েছে কেউ? হয়নি। কিন্তু আমরা জানতাম যদি সিপিএম পার্টি আবার পুনরায় প্রতিষ্ঠিত হতো তাহলে ত্রিপুরা রাজ্যে তারা অনেক দাঙ্গা করত, বিরোধীদের বাড়িতে থাকতেই দিত না। এবং সেটা তো এই যে জন্না বৈদ্য নাকি, উনি তো হুমকি দিয়েছিলেন, আমরা ফেসবুকে দেখেছি, উনি হুমকি দিয়েছিলেন। কিন্তু আমরা বলেছি আমাদের সরকার হওয়ার পরে যে ত্রিপুরা রাজ্যের মানুষ সবাইকে নিয়ে আমরা চলতে চাই, একটা নতুন ত্রিপুরা করতে চাই। এখান থেকে আমরা কেন হিংসা করব? সবাইকে নিয়ে চলবো। কিন্তু বিরোধীরা, আমরা দেখছি বিরোধীরা বিভিন্ন প্রতিনিধি দল পর্যবেক্ষকদের কাছে যাচ্ছেন, ওরা গিয়ে বলছেন যে আমরা সামনে কিভাবে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, পরিস্থিতি তো খুব ভয়াবহ। হ্যাঁ, এরা কিন্তু বারবার সেই তাদের কাছে গিয়ে আবেদন জানাচ্ছেন। তো সেই ধরনের কি কোনো পরিস্থিতি ত্রিপুরাতে তৈরি হয়েছে বলে আপনার মনে হচ্ছে? না, সেটা একদম এদের পরিকল্পিত। বিগত বিধানসভা নির্বাচনের পরে ওরা কিভাবে আমাদের উপরে অ্যাটাক করেছিল। আমার ছেলে কলেজে পড়াশোনা করতে গিয়েছিল, আপনারা দেখেছেন সেই সময় আমার ছেলের উপরে কলেজে আক্রমণ করেছিল ওরা। দক্ষিণ পানিসাগরে আমাদের পঞ্চায়েত ক্যান্ডিডেট পুষ্পা কপালী, বর্তমানে উনি পঞ্চায়েত সদস্য আছেন, উনি গর্ভবতী ছিলেন, ওনার পেটে লাথি মেরেছিলেন এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বরা, ওনার গর্ভপাত হয়েছিল। এইভাবে ওনারা প্রতিনিয়ত আক্রমণ করেছিল, আমাদের কত কর্মীকে খুন করেছিলেন এই ত্রিপুরা রাজ্যে। তো আজকে নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে একজন কর্মীকে তো খুন হতে হয়নি ত্রিপুরা রাজ্যে। এটা মিথ্যা কথা, এটা এরা পরিকল্পনা করে সেগুলি। আসলে ওদের তো বর্তমানে কোনো সংগঠন নেই, বর্তমানে মানুষ ওদের সাথে নেই, তো তারা তো চাইবেই বিজেপির উপর কিছু দুর্নাম দেওয়া, কমিশনে গিয়ে নালিশ করা। এগুলো মিথ্যা, একদম মিথ্যা। প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেহেতু ত্রিপুরার মহারাজার বংশধর, তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এবার পাহাড়ের যে ভোট, সেই তাদের জাতির যে একটা তাদের প্রতি যে একটা কি বলবো আনুগত্য থাকে, সেটা মহারাজদের বংশের লোক, সেইটার কি কোনো প্রভাব ফেলতে পারবে আপনার মনে হয়? আমার মনে হয় না। কারণ দেখুন, আমরা কাকে ক্যান্ডিডেট করেছি? রেবতী ত্রিপুরা। কোথা থেকে করেছি? ত্রিপুরার জনজাতিদের শ্রুতের লোক, উনি গন্ডাচড়াতে বাড়ি, ওনাকে আমরা ক্যান্ডিডেট করেছি। কংগ্রেস পার্টি কাকে ক্যান্ডিডেট করেছে? কাকে এনে করেছে? প্রজ্ঞা দেববর্মা। তো আজকে সাধারণ যে জনজাতি সমাজ আছে, এদের সাথে তো আসলে ওনাদের কোনো ধরনের কোনো আত্মীয়তা বা এদের পাশে থাকা, এটা তো আমরা কোনো দিনই দেখি। তো কিভাবে জনজাতি সমাজের ভোট উনি আদায় করবেন? সেটা হবে না। সেটা ভারতীয় জনতা পার্টির সাথেই আছে, ভারতীয় জনতা পার্টির সাথেই থাকবে। আচ্ছা, আমার অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ভারতবর্ষে এই লোকসভা নির্বাচনে 23 মে ফলাফল ঘোষণা হচ্ছে। ভারতবর্ষ এবং ত্রিপুরা মিলে জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? না, আরে আমরা তো একদম 100%। নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, শপথ নেবেন, তার জন্য আমরা এখন থেকে রেডি হচ্ছি। এটা তো হবেই। আচ্ছা, আমাদের এই নিউজ বাংলা চ্যানেলের মধ্য দিয়ে আপনি আমাদের দর্শকদেরকে কোনো কিছু বলবেন? সামনে নির্বাচন, দর্শকদের কাছে আমি একটা বার্তা দিতে চাই যে আগামী নির্বাচনে এই ত্রিপুরা রাজ্য থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্ব ত্রিপুরা আসনে রেবতী কুমার ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিমা ভৌমিক মহোদয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান আমি সবাইকে রাখছি। সবাইকে নমস্কার। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনলাম আমাদের বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভবতোষ দাস মহাশয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম। বিভিন্ন অভিযোগ তুলে ধরেছিলাম
জনসাধারণের অভিযোগ আমি আমার মাধ্যমে ওনার কাছে তুলে ধরেছিলাম। সেই অভিযোগগুলো উনি খুব সুন্দরভাবে খণ্ডন করে দিয়েছেন এবং উনি দৃঢ় প্রত্যয় নিয়ে বলছেন যে আগামী লোকসভা নির্বাচনে আবারও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে ভারতবর্ষে এবং মোদী সরকার আবার প্রধানমন্ত্রী হবেন, শপথ গ্রহণ করবেন। সেই জন্য ওনারা প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এবং আমাদের এই নিউজ বাংলা চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে ভোটও আবেদন করেছেন ত্রিপুরার 2টি আসনের জন্য। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।